সম্মানিত ধান চাষি, আমরা আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করেছি যে ধানের লাস্ট স্টেজে কোন চারটি ভুল করা যাবে না। আমরা মোটামুটিভাবে একটা ফেসলেস ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। কারণটা হচ্ছে আমি ভিডিওটা নিজে মেক করি, আমার সাথে ভিডিও করার মতো কোনো লোক নাই, যার জন্য একটা জমির জাস্ট সিনারি নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা ট্রাই করেছি গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি একটু নোট দিয়ে রাখতে চাই যে আপনাদের এই ভিডিওটি ফলো করে আপনি আপনার ধানকে খুব সহজে সর্বোচ্চ ফলন আপনার ধানে নিশ্চিত করতে পারবেন। আমি শেষে যে বিষয়টা কভার করতে পারিনি সেটা একটু প্রথমে আপনাদেরকে ইনশিওর করতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু এটা বর্ষাকাল, আমন মৌসুম মানে বর্ষাকাল, পুরো কভার করে অনিয়মিত বৃষ্টিপাত, অতিরিক্ত সার ব্যবহার, যার কারণে জায়গায় হিউজ পরিমাণ ডালপালা হয়। তো আমরা দেখা যায় যে সর্বশেষ ধান যখন হারভেস্ট করি দেখা যায় যে হিউজ পরিমাণ চিটা হয়। তো এই চিটাটা কেন হয় আমি একটু সেটাই বলার চেষ্টা করতেছি। ধানের চিটা হয় হচ্ছে আপনার যদি ধানের জমিতে হিউজ পরিমাণ ডালপালা হয়, ধানের গ্রোথ যদি অধিক হয় এবং আপনি যদি অনিয়ন্ত্রিত বা মাত্রাতিরিক্ত সার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ধানে প্রচুর পরিমাণে চিটা হওয়ার সম্ভাবনা আছে। আর এই স্টেজে ধান যেহেতু প্রি প্রেগনেন্সি স্টেজে থাকে, সেক্ষেত্রে খুবই একটা সেন্সিটিভ স্টেজ এটা। এই স্টেজে করণীয় হচ্ছে কি সেটাও আমি একটু বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই স্টেজে কখনোই ভুল করে জমিতে পানি মানে শুকানো যাবে না। আমি আবারও বলছি, এই স্টেজে ধানে কখনোই পানি শুকানো যাবে না, নাম্বার 1। নাম্বার 2, অবশ্যই আপনার ধানের অধিক ডালপালা হওয়ার কারণে ধান গাছ হেলে পড়ে যাবে বাতাসে, অথবা দেখা যায় যে ঝড় বৃষ্টির কারণে দেখা যায় অ্যাব্রো-থ্যাব্রো অবস্থা হয়ে যাবে, সেক্ষেত্রে চিটা হওয়ার সম্ভাবনা থেকে যায় 100%। এটা থেকে করণীয় হচ্ছে প্রতি 33% জমিতে 7 থেকে 10 কেজি অবশ্যই পটাশ সার ব্যবহার করবেন এই সর্বশেষ স্টেজে। আমি আবারও বলছি যে প্রতি 33% জমিতে আপনি 7 থেকে 10 কেজি পটাশ সার ব্যবহার করবেন। তো বিষয়টা মূলত মূল টেকনিক দুটো আমি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। চলুন আমরা মূল আলোচনায় যাই এবং এখানে কি কি পোকা আক্রমণ করে, তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করবেন, পাশাপাশি কি কি রোগ আক্রমণ করে, তার জন্য কি কি মেডিসিন দেবেন। পুরো ভিডিওতে আমরা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনার ধান চাষকে এই ভিডিওটা একদম 100% সহজ করে দেবে। তো এর বাইরে আপনাদের কাছে স্পেশালি একটা রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। তো চলুন শুরু করি এবং আমাদের সাথেই থাকবেন। কৃষি স্কুল নিয়মিত এই ধরনের আপ টু ডেট ইনফরমেশন সবসময় শেয়ার করে থাকে। ধন্যবাদ সবাইকে। প্রিয় ধান চাষি, আজকে আপনি আমাদের এই ভিডিওতে এসেছেন মানে আপনি আপনার ধান চাষকে আরও সহজ করতে চাচ্ছেন, অথবা আপনার ধানে কোন ধরনের ভুলগুলো শেষ স্টেজে আর করতে চাচ্ছেন না সেই বিষয়টা জানতেই কিন্তু চলে এসেছেন। আশা করি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ধান চাষকে আরও সহজ করবেন। তো আমরা এখানে ভিডিওটা মূলত বেসিক কিছু জিনিস নিয়ে, খুব সিরিয়াসলি বাট বেসিক কিছু জিনিস নিয়ে পুরো ভিডিওটি কভার করব। তার আগে একটু বলে রাখি যে আমরা কি কি নিয়ে কথা বলতে চাই। ধানের লাস্ট স্টেজে 2টা মারাত্মক পোকার আক্রমণ হয়, আমরা সেই বিষয়ে আপনাদেরকে লক্ষণ এবং সমাধান কি সেটা বলার চেষ্টা করব। তারপরে একটা সার প্রয়োগের স্টেজ থাকে, সেইটা আমরা কভারেজ করব। তারপরে 2টা রোগের লক্ষণ এবং করণীয় কি সেই বিষয়টাও আমরা ডিটেলস শেয়ার করব। পাশাপাশি ভিডিও শেষে আমরা একটা স্পেশাল টেকনিক আপনাদের সাথে শেয়ার করব যা আপনার ধানের সর্বোচ্চ ফলন নিশ্চিত করবে। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটা জমি, এই জমিটার বয়স চলতেছে মানে এখন 35 থেকে 40 দিন। আমরা সারা বাংলাদেশে এখন বর্তমানে ধানের বয়স 35, 40 কিংবা 55 দিনের মধ্যে চলতেছে। আমি আবারও বলছি, বাংলাদেশে এখন ধানের বয়স চলতেছে 35, 40 বা 55 দিনের মধ্যে। তো
তো এখানে যে জিনিসটা আপনাদেরকে না বললে নয়, এই সময়ে ধানে আমরা কিছু ভুল করি, যার কারণে আমাদের পোকা নষ্ট করে ফেলে, যার কারণে আমাদের রোগ আক্রমণ করে। পাশাপাশি আমরা আর দুটো টেকনিক ফলো না করার কারণে আমাদের সর্বোচ্চ ক্ষতিটা সাধিত হয়। এর বাইরে এই ক্ষতিগুলো কি কি আমি একটু বলার চেষ্টা করতেছি। পোকা আক্রমণ করলে ফলন কমে যাবে, তারপরে রোগ আক্রমণ করলে আপনার জমির ধান বা জমি নষ্ট হয়ে যাবে। পাশাপাশি যদিও পোকা এবং রোগের কারণে থেকে যদি কিছু বেঁচে যায়, সেক্ষেত্রে আমাদের দুটো টেকনিক ফলো না করার কারণে আমাদের ধানে প্রচুর পরিমাণে চিটা হয়। তো আশা করি সমস্যা তিনটি বুঝতে পারছেন যে কী সমস্যা বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো আপনার ধান চাষকে সহজ করতে পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং একটু জানার চেষ্টা করবেন। আমি এখানে বলার চেষ্টা করতেছি ধানের এখন পোকার কী সমস্যা। আপনারা ধান লাগানোর 15 থেকে 20 দিন বয়সে একটা মাজরা পোকার ওষুধ দিয়েছিলেন। এটা সারা বাংলাদেশের সব কৃষক এই কাজটা করে, 15 থেকে 20 দিন বয়সে ধানে মাজরা পোকার ওষুধটা সঠিকভাবেই ব্যবহার করে। এখন কথা, তারা জানে না যে এই পোকার ওষুধটা কতদিন কাজ করে। অনেকে মনে করে যে মাজরা পোকার ওষুধ দিয়েছি আর দেওয়া লাগবে না। না ভাই, ধানে মাজরা পোকার ওষুধ কাজ করে 3টা স্টেপে, ধাপে। কেমন? সেটা হচ্ছে সর্বোচ্চ এই মাজরা পোকার ওষুধটা আপনার হয় 7 দিন এর কার্যকারিতা ছিল, না হয় 14 দিন ছিল, না হয় 21 দিন ছিল। সর্বোচ্চ লেভেলের কার্যকারিতা যদি হয় সেটাই হবে 21 দিন, মাঝামাঝি লেভেলের হলে থাকবে হচ্ছে 14 দিন, এবং সর্বনিম্ন কার্যকারিতার ধরন যদি হয় সেখানে থাকবে 7 দিন। তার মানে যদি আমরা মোটামুটিভাবে 14 দিনটাকেই ধরি, তা আপনি যদি ধানে মাজরা পোকার ওষুধ ব্যবহার করে থাকেন 15 থেকে 20 দিন বয়সে, তার সাথে যদি আপনি এখন 15 দিন বা 14 দিন যোগ করেন, তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে 25 দিন বা 30 দিন। তার মানে কি, এখন যে স্টেজ আছে এই স্টেজে এসে আপনার আর ওই মাজরা পোকার ওষুধের কোনো কার্যকারিতা নেই, যার কারণে এই সময়ে এসে সর্বশেষে আবার মাজরা পোকা জমিতে আক্রমণ করে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন, মাজরা পোকার ওষুধ কেন 2বার দিতে হয় এ বিষয়টা অন্তত ক্লিয়ার হতে পারছেন। আচ্ছা, এখন মাজরা পোকার জন্য কি করবেন আমি সেটাও বলবো। পাশাপাশি আমি বলেছি 2টা পোকা এই লাস্ট স্টেজে ধানে আপনার আক্রমণ করে। আরেকটা হচ্ছে ধানের কারেন্ট পোকা। আপনারা জানেন বাংলাদেশে আমন মৌসুমে ধানে কারেন্ট পোকা ব্যাপকভাবে আক্রমণ করে। এর নাম শুনেই বোঝা যায় এর ক্ষতির ধরন বা প্রকৃতি কী হতে পারে। তো তার মানে কি, আপনাকে এই ধানের এই পোকা দুটা 100% নিয়ন্ত্রণ করতে হবে। এটা গেল পোকার সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে লাস্ট স্টেজে ধানে একটা সার ব্যবহার করতে হয়, যে সারটা ব্যবহার না করলে আপনার ধানের শতকরা অবস্থা বেড়ে 50 থেকে 80 ভাগ পর্যন্ত চিটা হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি বুঝতে পারছেন এই স্টেজে একটা সারেরও প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, তাহলে কয়টা গেল? 2টা। একটা হচ্ছে পোকার সমস্যা আমরা ফাইন্ড আউট করলাম, আর একটা হচ্ছে সারের। 3 নম্বর বিষয়টা হচ্ছে রোগ কী লাগে এই স্টেজে। হ্যাঁ, আমন ধানে শেষ স্টেজে ব্যাপকভাবে 2টা রোগ লাগে। একটা হচ্ছে সিড ব্লাইট, আর একটা হচ্ছে ব্লাস্টটা লাগে ধান যখন আপনার মুখে বের হওয়া শুরু হয়, বা যখন ধান বের হওয়া শেষ হয় তখন গিয়ে আমরা দেখতে পাই যে সাদা শীষ। আর সিড ব্লাইট হচ্ছে এখন গাছে ধানের গোড়ায় আপনি পচা দেখতে পাবেন, ঠিক এই জায়গায়। হ্যাঁ, তাহলে কি গেল? পোকা গেল, সারের একটা হিসাব গেল, তারপরে রোগ গেল, আরেকটা হচ্ছে রোগের সমস্যা। আমরা আজকে থাম্বনেইলে দেওয়ার চেষ্টা করেছি যে ধান চাষের শেষ স্টেজে এই 4টি ভুল করবেন না। তো সমস্যাগুলো যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, এখন আমরা সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। ধানের মাজরা পোকার জন্য বর্তমানে আপনি লাস্ট স্টেজে যে কাজটা করবেন, একটু পাওয়ারফুল একটা ওষুধ দেবেন, কারণ এই স্টেজের এই ওষুধটাই আপনাকে সর্বশেষ ধান কাটা পর্যন্ত নিয়ে যাবে। খেয়াল করে দেখুন, আপনাকে
এখন এই ওষুধটা ব্যবহার করলে ধান কাটা পর্যন্ত মাজরা পোকা কন্ট্রোলে রাখতে হবে। তার মানে এটা খুব সিরিয়াস ব্যাপার। পাশাপাশি আমরা আরেকটা পোকার কথা বলেছিলাম, কারেন্ট পোকা। অনেকে বলতে পারেন যে আমরা কি কারেন্ট পোকার ওষুধ মানে কীভাবে দেব, আমি সেটাও বলতেছি। আপনি যখন মাজরা পোকার ওষুধ দিবেন, মাজরা পোকার ওষুধটা দেওয়ার সময় আপনি চাইলে এর সাথে কারেন্ট পোকার ওষুধটাও দিয়ে দিতে পারেন। তো অনেকে প্রশ্ন করবেন যে এটা কি একসাথে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। এখন ওষুধ দুটার আমি নাম বলতেছি, আপনারা একটু নোট করে নিতে পারেন। সেটা হচ্ছে যে ধানে মাজরা পোকার জন্য এখন আপনি যেটা করবেন, 92 SP কাটা প্লাস এসিটামিপ্রিড একটা গ্রুপ আছে, এইটা আপনি মাজরা পোকার জন্য ব্যবহার করবেন। এখন এর বাইরে আপনি কারেন্ট পোকার জন্য কি ওষুধ দিবেন, সেটা হচ্ছে কারেন্ট পোকার জন্য একটু সিকিউর হয় এমন একটা ভালো মানের ওষুধ ব্যবহার করবেন। সেটা হচ্ছে যে আপনার বাজারে উলালা একটা ওষুধ পাওয়া যায়, আপনারা সেই ওষুধটা দিতে পারেন, অথবা ইমিডাক্লোরোপিড একটা ওষুধ আছে, সেটা দিতে পারবেন। অবশ্যই ভালোভাবে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করবেন। তো মোটামুটিভাবে আমরা পোকার সমস্যাটার সমাধান পেয়েছি। এখন সারের যে ব্যাপারটা এবং আমাদের একটা নিজস্ব একটা টেকনিক অবলম্বন করতে হবে, এই বিষয়টা আমি ভিডিও শেষে বলবো। মাঝখানে এখন আমি একটু বলার চেষ্টা করব যে রোগের কথাটা। রোগের বিষয়টা কি, রোগটা হচ্ছে এখন সিড ব্লাইটের জন্য আপনার যদি সিড ব্লাইট ব্যাপকভাবে আক্রমণ করে, প্রথম কাজ হচ্ছে জমির পানি শুকিয়ে ফেলা। তারপরে কি করবেন, আপনি হেক্সাকোনাজল যদি আপনি স্প্রে করেন এই সিড ব্লাইট যাবে। অ্যাজোস্ট্রোবিন ডাইফেনোকোনাজল যদি স্প্রে করেন সেখানেও সিড ব্লাইট যাবে। অনেকের ধানের পাতা হলুদ হয়ে যায়, পাতার মধ্যে ফোটা ফোটা লাল দাগ পড়ে, সেক্ষেত্রে কি করবেন, আপনি হেক্সাকোনাজল অথবা অ্যাজোস্ট্রোবিন ডাইফেনোকোনাজলের সাথে আপনি সুন্দর করে কার্বনডাজিম কম্বাইন করে স্প্রে দিয়ে দিবেন। এটার ডোজটা ওই ওষুধের প্যাকেটের গায়ে, লেবেলের গায়ে নির্দিষ্ট মাত্রায় আপনারা প্রয়োগ করবেন। তো মোটামুটিভাবে আমরা ধানের কি বলেছি, আমরা কিন্তু ধানের পোকার আক্রমণ দুটা শনাক্ত করলাম। তার করণীয় কি মেডিসিন সেটা আমরা বলে দিলাম। তারপরে আমরা দিয়েছি আপনার রোগের কি ওষুধ দেবেন সেটা। এখন সর্বশেষ আপনার করণীয় কি, সারের যে ব্যাপারটা বলা হয়েছিল, সার প্রয়োগের ব্যাপারটা কি, এখন ধান আছে আপনার প্রেগনেন্সি স্টেজে। আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা হচ্ছে প্রাক গর্ভ অবস্থায় আছে, কিছুদিন পরে ধান গর্ভ অবস্থায় চলে যাবে, মানে প্রেগনেন্সি স্টেজে চলে যাবে। এই স্টেজে ধান গাছের ডালপালা অনেক হয়ে যায়, ধানের জমিতে আলো বাতাস প্রবেশ করতে পারে না, তারপরে মাত্রাতিরিক্ত সার প্রয়োগের ফলে গাছ বড় হয়ে যায়, যার কারণে ধান গাছ হেলে পড়ে বাতাসে, অথবা ধান গাছের মানে অধিক বাড়ন্ত অবস্থার কারণে। আর এই সমস্যাটাই পরবর্তীতে ধানের চিটা হওয়ার জন্য দায়ী। আমি আবারও বলছি, অতিরিক্ত ডালপালা, অধিক পরিমাণে ইউরিয়া সারের ব্যবহার,